গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা সমাবেশ এবং মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে মোকাবেলা করবে বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে ভেরিফাইড ফেসবুক পেজে রোববার বিকেল ৩টায় 0 পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রেস সচিব জানান, শিক্ষাঙ্গনে ভবিষ্যতে কখনো ছাত্রলীগের মতো কোনো ধরনের সন্ত্রাসের আখড়া বানানো যাবে না। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে 10 নভেম্বর দলীয় কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যা থেকে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ রোববার বিকেল ৩টায় রাজধানীর 0 পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে পোস্ট করা হয়। এরপর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিজ নিজ ফেসবুক আইডি থেকে কর্মসূচিতে যোগদান সংক্রান্ত পোস্ট দিয়ে আসছে। শনিবার বেলা 12টা 8 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। তিনি বলেন, এদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাস্ত করবে না। প্রেস সচিবের প্রতিক্রিয়ার পর একই পোস্ট করা হয় আওয়ামী লীগের পেজ থেকে, তবে সেখানে কর্মসূচির সময় আর উল্লেখ ছিল না। রাজধানীতে এক অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, রাষ্ট্র মেরামতের একটি বড় কাজ হতে হবে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত, সেটা নিশ্চিত করা। পুরো জাতিকে তারা একটা জিম্মিতে রেখেছিল, ছাত্রলীগের ছেলেমেয়েরা একটা জিম্মি অবস্থা। তারা যে আপনি ছাত্রলীগ করবেন, এটা আপনার টিকিট টু হেভেন, বাকি কিছু করবেন না, আপনার জীবন হেল। এবং আপনি যারা বিসিএস ইন্সপেকশনে আসছে গ্রামে, পুলিশের লোকরা, তাদেরকে ছাত্রলীগের ছেলেরা যেই বলছে যে এই লোকটা বিএনপি করে, ওর ছেলেকে চাকরি দিবেন না। জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই আয়োজিত শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থানে আন্দোলনের বিপক্ষে থাকা ছাত্রলীগ সবসময় বৈষম্য সৃষ্টি করে আসছিল। এই শিক্ষাঙ্গনকে আমরা নিরাপদ কিভাবে করলে আর একটা ছাত্রলীগ তৈরি হবে না এই দেশে, সে ব্যবস্থা আমাদের করতে হবে। সেটার জন্য আমাদের ডিবেট করতে হবে গ্রামে গঞ্জে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, ছাত্রলীগকে সন্ত্রাসী হিসেবে যারা তৈরি করেছে তাদেরও বিচার হওয়া উচিত। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় ব্যবস্থা না থাকলে কোনো সংস্কারই অর্থবহ হবে না, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ইউথ পার্লামেন্টের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। আলোচনায় অন্য বক্তারা বলেন, সব ক্ষেত্রে সংস্কার জরুরি, তবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে আবারও সংকটে পড়বে বাংলাদেশ। বুলেটের সামনে বুক পেতে অধিকার রক্ষার লড়াই, বৈষম্য, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লাখো তরুণ যুবার মুষ্টিবদ্ধ হাত। এমন তরুণদের সংগঠন ইউথ ফোরাম। সংগঠনটির আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই 24-এর আন্দোলন শুধুমাত্র একটি সরকারের বিরুদ্ধে ছিল না, ছিল অন্যায়, অত্যাচার আর ফ্যাসিবাদীদের বিরুদ্ধে। অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে তা ধরে রাখতে হবে তরুণ যুবকদেরই। সজাগ থাকতে হবে যাতে নতুন করে স্বৈরাচারের জন্ম না হয় এই দেশে। রাজনীতিতে আমাদের অনেক সংস্কার আনতে হবে, একইভাবে সংস্কৃতিতে মানে কালচারালি আমাদের অনেক সংস্কার আনতে হবে। আমাদের তরুণ সমাজকে ওই দায়িত্বটা নিতে হবে যেন তারা সবাইকে জবাবদিহি করতে পারে। যে দেশের রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে হবে, মেরামত করতে হবে, রূপান্তর করতে হবে, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এবং আমরা দেখলাম আমাদের তরুণরা সেই স্লোগানটাকেই, সেই রাজনৈতিক দিশাকেই সামনে নিয়ে আসলেন তাদের অভ্যুত্থানের মধ্যে দিয়ে। বাংলাদেশের পরিবেশ সৃষ্টি করতে হবে যে যেন এরা বাংলাদেশে থাকে। পত্রিকা আসছে গতকাল 67% মানে যুবক বিদেশ চলে যেতে চায়। কেন মেয়েদের চলে যাবে কেন? তাদেরকে বাংলাদেশের ব্যবস্থা করতে হবে। সভার প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, গেল 3 মাসে অনেক কাজ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, তবে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা পূর্ণতা পেতে হলে প্রয়োজন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার। এই দেশের যে জঞ্জালগুলো 15 বছরে 16 বছরে আওয়ামী লীগ সৃষ্টি করে গেছে, সেই জঞ্জালগুলোকে সরিয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে, যাতে করে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই যুবকদের চাওয়া, তরুণদের চাওয়া যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা তৈরি করতে পারি।
অনেকে তাড়াহুড়ো করছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কারো কারো আচরণের কারণে আবারও ষড়যন্ত্রের সুযোগ পাচ্ছে ফ্যাসিবাদীরা। বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তার কারণে ফ্যাসিবাদীরা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গায়, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু কিছু মিডিয়া তাকে প্রমোট করছে, যেটা আমি মনে করি কখনোই জনগণের জন্য কোনো শুভ বয়ে আনবে না। আমি অনুরোধ করব, যারা এই ধরনের প্রচারণা চালাচ্ছেন তারা দয়া করে এটাকে বন্ধ করুন। প্রবীণের অভিজ্ঞতার সঙ্গে তরুণের শক্তি সাহসের মিশেল হবে আগামীর বাংলাদেশ, বলেন আলোচকরা। It is not a matter of rosy cheeks, red lips and supple knees. It is a matter of will, quality of imagination, a vigor of emotions. রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে পাইকারি বাজারে অভিযান চালিয়ে 3 ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে অধিদপ্তরের মোবাইল টিম মিরপুর 1 নম্বরে শাহ স্মৃতি মার্কেটে এ অভিযান চালায়। এ সময় নানা অনিয়মের অভিযোগে 3 আলু ব্যবসায়ীকে 70,000 টাকা জরিমানা করা হয়। শনিবার সকালেই রাজধানীর মিরপুর 1 নম্বর আলু পেঁয়াজের পাইকারি বাজারে হাজির হন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। পেঁয়াজের দাম কমের দিকে থাকলেও আলুর বাড়তি দাম দেখা যায়। এ সময় আলুতে দাম বাড়তি রাখা, ক্রয় রসিদ দেখাতে না পারা সহ বেশ কিছু অভিযোগ পেয়েছে অধিদপ্তরের মোবাইল টিম। আমদানি করা আলু বাজারে আসলেও বাড়তি দাম নিয়ে সদুত্তর দিতে পারেননি অধিকাংশ দোকানি। এজন্য 3 আলু ব্যবসায়ীকে মোট 70,000 টাকা জরিমানা করা হয়। সেই সাথে আলু পেঁয়াজের এই পাইকারি বাজারে কয়েক ব্যবসায়ীকে সতর্ক বার্তাও দেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। বাজার তদারকির এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে জানিয়ে দাম বাড়ার বিস্তারিত তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানালেন অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক আব্দুস সালাম। যে ডকুমেন্টসগুলো চেক করেছি, ট্রেড লাইসেন্স, কমিশন এজেন্টের লাইসেন্স এবং ক্রয় বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ। 3 জন ব্যবসায়ী দেখাতে ব্যর্থ হয়েছেন, তাদেরকে সর্বমোট 70,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। আর যে সাপ্লাই চেইন প্রক্রিয়াটা আছে, এটা যদি আমরা শতভাগ স্বচ্ছ করতে পারি, আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। এমন অভিযানে নাখোশ ব্যবসায়ীরা, তাদের দাবি কোল্ড স্টোরেজে অভিযান না চালিয়ে এখানে অভিযানের মানে হয় না। স্টোর যায় দেখতে হবে যে এই স্টোরে কয়জন ব্যাপারী আছে, স্টোর মালিক ডাকবে, তোমার ব্যাপারী সব ডাকো, ডাকে সব নাম্বার ঠিকানা সব লইয়া হেরবে ইয়ে করতে হইব। কমতো না, কমে আবার বাড়ে, যে মাল না থাকলে বাইরে যায়, আসলে তো নিয়ন্ত্রণে থাকেই। এদিকে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে আলু পেঁয়াজের খুচরা দোকানে অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে সেখানে কোনো অনিয়ম পায়নি তদারককারী টিম। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের সিন্ডিকেটই বাজার অস্থিরতার মূল কারণ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে যোগ দিয়ে এ মন্তব্য করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। বলেন, আসন্ন রমজানে পণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকার শুল্ক নিয়ন্ত্রণের কাজ করছে। ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা এবারের প্রতিপাদ্য বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। তিনি বলেন, বিগত সরকারের সিন্ডিকেটই বাজার অস্থিরতার মূল কারণ। নতুন সরকারের কাজ সেই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া। যে বিগত সরকারের যে গঠিত বা সৃষ্ট যে সিন্ডিকেট, সেটা বাজারকে অস্থির করছে বা বাজারে ভোক্তাদেরকে তাদের ন্যায্য মূল্যে দ্রব্য প্রাপ্তিতে বাধা প্রদান করছে। ব্যবসায়ীরা এটা যাতে সহজে আনতে পারেন, সরকার সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এতে করে রমজানে আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি সভাপতি বলেন, বাজারে সিন্ডিকেট থাকলেও জনগণের কোনো সিন্ডিকেট নেই। তারা জেগে উঠলে কালোবাজারিরা পালিয়ে যাবে। যে সিন্ডিকেট বা সকল পেশায় সিন্ডিকেট থাকলেও আমরা কিন্তু জনগণের মধ্যে কোনো সিন্ডিকেট নেই। জনগণের সিন্ডিকেট যেদিন জেগে উঠবে সেদিন কিন্তু স্বৈরাচারের মতো বাংলাদেশ থেকে পতিত সরকার প্রধানের মতো সবাইকে পালাতে হবে। তাই আমি মনে করি দ্রব্যমূল্যের দাম যদি আমরা নিয়ন্ত্রিত রাখতে হয়, তাহলে জনগণের সিন্ডিকেটকে আমরা সোচ্চার করতে হবে। পরে ঘোষণা করা হয় ফলাফল। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে।
হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। জানুয়ারি থেকে স্মার্ট কার্ডধারী 1 কোটি ফ্যামিলির কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। এ লক্ষ্যে এরই মধ্যে 57 লাখ কার্ড স্মার্ট কার্ডে পরিবর্তন করা হয়েছে। বাকি 43 লাখ স্মার্ট কার্ডের বিষয়টি প্রক্রিয়াধীন। সকালে সংবাদ সম্মেলনে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, রমজানে রাজধানীতে সাশ্রয়ী মূল্যে 5টি এবং ঢাকার বাইরে 4টি পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এ বিষয়ে সার্বিক প্রস্তুতিও নিয়েছে সংস্থাটি। মুখপাত্র বলেন, ট্র্যাক সেলের মাধ্যমে সারা বছর ভোজ্য তেল, মসুর ডাল এবং চিনি বিক্রি করা হচ্ছে। রমজানের সাথে ঢাকায় ছোলা এবং খেজুর যুক্ত করা হবে, আর ঢাকার বাইরে 3 পণ্যের সাথে বাড়তি ছোলা বিক্রি করবেন ডিলাররা। এসব পণ্য সংগ্রহে দরপত্র চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। রাজনৈতিক পট পরিবর্তনে পণ্য বিক্রির তদারকি কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান মুখপাত্র। আমাদের যে পণ্যটা প্রতি মাসে দেয় তেল, চিনি, ডাল, এই পণ্যগুলো কিন্তু আমরা প্রতি মাসেই সংগ্রহ করছি। এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস প্রসেস। 2022 সাল থেকে আমাদের 1 মাসের গ্যাপ ছাড়া আর কোনো মাসে কিন্তু গ্যাপ নাই, প্রতি মাসে দিয়ে আসতেছি। এটার বাইরে যে 2টা জিনিস আমরা এক্সেস আনি, ছোলা এবং খেজুর, এই 2টার চুক্তি সম্পাদন হয়ে গেছে। এটা সামনে চলতি মাসের শেষের দিকে এটা আপনার শিপমেন্ট হবে এবং জানুয়ারির মধ্যে আশা করছি আমাদের গুদামে এসে পৌঁছে যাবে। আমাদের ডিলারদের এবং 1 কোটি ফ্যামিলি কার্ডধারীদের দেওয়ার জন্য কোনো পণ্যের সংকট হবে না ইনশাআল্লাহ। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃষক দলের আলোচনা সভায় কথা জানান তিনি। বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে ভালো কিছু করা সম্ভব না। ষড়যন্ত্র রুখতে হলে প্রথমে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। সেই সাথে মানুষ যাকে খুশি মনে ভোট দিতে চায় সেই বিষয়ে নিশ্চিত করতে হবে। এছাড়া কাল থেকে আগামী 3 মাস প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশের ঘোষণা দেন তারেক রহমান। বলেন, কৃষক দলকে কৃষক নির্ভর করে গড়ে তুলতে হবে। কৃষক সমাবেশে কৃষকদের সমস্যা শুনে সেই সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে বলেও জানান তারেক রহমান। প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ষড়যন্ত্র থেমে নেই এবং আমরা যতক্ষণ পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব না, ততক্ষণ পর্যন্ত আজকের, যদি একটি উদাহরণ দিয়েও বলি, আজকের যে এই বাজার মূল্য, এই সিন্ডিকেট, এটিকে ভাঙা সম্ভব হবে না। পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের তাগিদ দিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, পুলিশকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তুলতে হলে উচ্চপদস্থ কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করতে হবে। এ সময় মাঠ পর্যায়ের পুলিশের সাথে জনগণের সম্পর্ক স্থাপনে নাগরিক কমিটি গঠনের পরামর্শ দেন তিনি। ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়ায় পুলিশ। নির্বিচারে গুলি চালায় আন্দোলনকারীদের ওপর। গণ অভ্যুত্থানের পর পুলিশের সে ভূমিকা আর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ। অন্তর্বর্তী সরকার গঠনের পর চলছে বাহিনীতে বড় ধরনের রদবদল। এখন প্রশ্ন, পুলিশকে কিভাবে জনগণের আস্থায় আনা যায়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে এক গোল টেবিল আলোচনা। অংশ নেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রাক্তন পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তরুণরা যারা কাজ করিস তাদেরকে ডেপুটাইজ করে থানাকে এম্পাওয়ার করা। যিনি উপরের ধারায় রিক্রুটেড, উনি নিচের ধারায় যিনি রিক্রুটেড তার প্রতি একটা ছোট চোখে ওনাকে দেখে। ফেয়ারলেসলি এবং কোলাবোরেটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে কাজ করতে পারে, সেই ফ্রেমওয়ার্কটা থাকা দরকার। ইউনিক রেসপন্সিবিলিটি যেখানে আছে সেখানে যদি শুদ্ধাচার প্রতিবিম্বিত না হয় তাহলে মানুষের হেল্পলেসনেসের জায়গাটাকে আমরা কখনোই অ্যাড্রেস করতে পারবো না। এম সাখাওয়াত হোসেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পুলিশ সদস্যদের নৃশংসতা তুলে ধরেন। কথা বলেন নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক সংশ্লিষ্টতা, নিম্নপদস্থ পুলিশদের অসহায়ত্ব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব নিয়েও। এডিশনাল এসপি যিনি বের হন তিনি জানেন না হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য ট্রুপস। যে আপনি সারদা থেকে বের হয়ে তাকে ব্যাটন দিয়েন না। সারদা থেকে বের হয়ে তাকে বলেন তুমি ওসি থানার সাথে চেয়ার লাগিয়ে বসো, অ্যান্ড 1 year ইউ শুড রিমেইন উইথ থানা। Not that you should act as OC, but you should see how OC functions. তাহলে আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন।
নাহলে পারবেন না। দিস ইজ 21st সেঞ্চুরি। পুলিশে নিয়োগের ক্ষেত্রে কমিশন গঠনের ওপর জোর দেন তিনি। প্রস্তাব দেন জনগণ ও পুলিশের সমন্বয়ে নাগরিক কমিটি গঠনের। কমিশনের মাধ্যমে পুলিশ রিক্রুট হওয়া উচিত। এখন পুলিশ রিক্রুট কি হচ্ছে, অমুক ডিস্ট্রিক্ট থেকে একজনে বললো আমার 3টা লোক নিতে হবে, আমার 4টা লোক নিতে হবে, আমার 5টা লোক নিতে হবে। পুলিশের যদি স্ট্যান্ডার্ড থাকে, আমি জানি না স্ট্যান্ডার্ড আছে কিনা। মাই রেকমেন্ডেশন দ্যাট ইউ হ্যাভ ডিভিশনাল সেন্টার অফ রিক্রুটমেন্ট। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। উপযুক্ত সুবিধা এবং ব্যবস্থাপনা না থাকায় বঙ্গোপসাগর থেকে অন্য দেশের জেলেরা মাছ ধরে নিয়ে যায়, যা বন্ধ হওয়া জরুরি, এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার সুরক্ষা, ন্যায্যতা এবং তাদের টেকসই উন্নয়ন বাংলাদেশ প্রেক্ষাপট শিরোনামে ছিল এক সেমিনার। সেখানেই তিনি বলেন, ভারতের প্রতি আগের সরকার অনেক নতজানু ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। মাছের উৎপাদন বাড়াতে হলে নিষিদ্ধ সময়ে মাছ না ধরার আহ্বান জানান তিনি। একই সাথে মাছ ধরার সাথে জড়িত নয় এমন ব্যক্তিরা মৎস্যজীবীদের তালিকায় ঢুকতে পারবে না, হুঁশিয়ারি দেন উপদেষ্টা। মৎস্যজীবীদের দাদন ব্যবস্থা থেকে বের করে আনা এবং জীবন মান উন্নয়নে মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংক চালু করার কথা উল্লেখ করেন উপদেষ্টা। আমাদের ম্যারিটাইম বর্ডার মানে যেটা আমাদের একেবারে ন্যায্য একটা এরিয়া আছে সমুদ্রে, সেই পর্যন্ত যাওয়ার মতোই কিন্তু আমাদের কোনো ভেসেল নাই, আমাদের কোনো জেলেরা যেতে পারে না। সেজন্যই অন্য জায়গা থেকে এসে নিয়ে যায়, আমরা সেটাকে রক্ষা করতে পারি না। যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী ইনু ও মেননকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই থানায় দায়েরকৃত পৃথক হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলককে 7 দিনের রিমান্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে 3 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় ইনু, মেনন ও পলককে। 26 আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতারের পর 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে 2 মেয়াদে পৃথক মামলায় তাকে আরও 9 দিনের রিমান্ড শোনান আদালত। এদিকে 22 আগস্ট গুলশান থেকে রাশেদ খান মিননকে গ্রেফতার করা হয়। নিউ মার্কেট থানার হত্যা মামলায় তার 5 দিনের রিমান্ড হয়। 14 আগস্ট পল্টন হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ড হয়। এছাড়া পৃথক 2 হত্যা মামলায় পলকের 3 দিন করে 6 দিনের রিমান্ড হয়। এদিকে উত্তর পূর্ব থানার হত্যার চেষ্টা মামলায় রিমান্ড শেষে অভিনেত্রী শমী কায়সার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে দেশে একটি বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরামের গোল টেবিল আলোচনায় তিনি আহ্বান জানান। মাহমুদুর রহমান বলেন, এখনও ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে, তাই জাতীয় ঐক্যের বিকল্প নেই। এ সময় আবারও রাষ্ট্রপতি শাসিত সরকারে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। দাবি তোলেন জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের। বলেন, কোনো রাজনৈতিক দল সংবিধান সংস্কার চায়, কিন্তু এই মুহূর্তে সংবিধান সংস্কারের আর কোনো সুযোগ নেই। সঠিক রাষ্ট্রপতি অবশ্যই ইনস্টিটিউশন নির্বাচিত হয়ে আসতে হবে। 8 তারিখে যখন সরকার হয়েছে, এটা বিপ্লবী সরকার হয় নাই। চুপ্পুর মতো একটা করাপ্ট, একটা ইমমরাল পার্সনের কাছ থেকে তারা কি বলে শপথ গ্রহণ নিয়েছেন। বাংলাদেশে এখন উচিত এই একটা বিপ্লবী সরকার করা, যেখানে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন এবং এই পিরিয়ডের জন্য কোনো প্রধান উপদেষ্টা থাকবে না, তিনি 2টো পদেই থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এর আগে ছিল বাংলাদেশে। অভিনয়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা দেয়া না হলে 15 নভেম্বর ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে গ্রুপ থিয়েটার ফেডারেশন। দুপুরে শিল্পকলা এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অভিনেতা কামাল বায়েজিদ একথা জানান। সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক অভিনেতা ঝুনা চৌধুরী বলেন, গ্রুপ থিয়েটার ফেডারেশন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে ছিল। বলেন, যদি কেউ সংগঠনের থেকে রাজনীতি করেন, সে অধিকার তার আছে। বলেন, আমরা শিল্পীদের জন্য নিরাপদ পরিবেশ চাই, কোনো মৌলবাদী শক্তির কাছে যেন শিল্প বিকিয়ে না যায়। অনুষ্ঠানে সংগঠনের নেতা শাহ কামাল বলেন, শিল্পীরা সর্বদা অধিকারের পক্ষে, সরকারের উদ্যোগ নিতে হবে যেন কারো পেশাগত দিক ক্ষতিগ্রস্ত না হয়। বলেন, শিল্প সবসময় মৌলবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। অভিনয়ের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা না করা অবধি আমরা
আগামী 15 তারিখে সারা দেশে একটি প্রতিবাদ সভার আহ্বান করেছি। 3 তারিখে শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভায় সভাপতিত্ব করেছি, যেখানে মূল বিষয় ছিল এইসব নৃশংস হত্যার বিরুদ্ধে। তাই আমাদেরকে কোনো অবস্থাতেই কোনো একটি পোস্টে স্ট্যাম্প লাগিয়ে দিয়ে ওই জায়গায় দাঁড় করাবেন, সেই চেষ্টা যারা করছেন এটা যেন তারা না করেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতার চর্চা নয়, ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে এ মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর ফাজল কবির খান। দুপুরে রাজধানীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর এনার্জি রিসার্চ ল্যাবের উদ্বোধন করা হয়। সেমিনারে তিনি বলেন, 1000-এর বেশি তাজা প্রাণ আর 30,000 আহত মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে পরিবর্তন এসেছে। দেশকে আমলাসহ বিভিন্ন সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করে মানুষের হাতে তুলে দেয়াই সরকারের লক্ষ্য। সেমিনারে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন, ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নে বাংলাদেশ ও চীন একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তথ্য প্রযুক্তি খাতে ঋণ দিতে ব্যাংকগুলো উদাসীনতার পরিচয় দিচ্ছে। এই খাতে অর্থায়নের জন্য সময় উপযোগী নীতিমালাও নেই। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এমন অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। সেমিনারে আলোচকরা জানান, হাইটেক পার্কগুলো যথাযথভাবে ব্যবহার করা যাচ্ছে না। চাহিদা অনুযায়ী সহায়ক কাঠামোর অভাব রয়েছে। আইসিটি খাতের সরকারের প্রত্যাশা এবং কি পরিমাণ কাজের সুযোগ তৈরি করতে চায় তার একটি রোড ম্যাপ প্রয়োজন। এতে উদ্যোক্তারা নিজের সরকারি পরিকল্পনায় যুক্ত করতে পারে। আলোচকরা বলেন, সম্ভাবনা পুরো মাত্রায় কাজে লাগানো যাচ্ছে না। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সরকারের বিভিন্ন কমিশন ও টাস্ক ফোর্সের সাথে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। বলেন, ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজন হলে চলমান আইন ও নীতিমালা সংস্কার করা হবে। কমিশনগুলো আছে, ওদের সাথেও যত বেশি আপনারা এনগেজ করতে পারেন, এটা আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। প্লিজ ইউজ দ্য কমিশনস, কারণ ওনাদের কাজ হলো যে আপনি যেটা বললেন আর্কিটেকচারাল যে একটা ফ্রেমওয়ার্ক, ডিজাইন ওয়ার্ক, ওনারা ডিজাইন ওয়ার্কটা করছে। ওনাদের কাজ অনেক বছর ধরে আমাদের সাথে থাকবে। রাজধানীতে মারা যাওয়া ভারতীয় নাগরিকের পরিচয় মিলেছে। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা আকবর আলী মণ্ডল। নিহতের বন্ধু ফারসু মণ্ডল জানান, শুক্রবার কয়েকজন বন্ধুসহ বাংলাদেশ ভ্রমণে আসেন আকবর। সন্ধ্যা 7টায় মিরপুর 10 নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে ওঠেন তারা। মধ্যরাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুকও বিষয়টি নিশ্চিত করেছেন। চাকরি স্থায়ীকরণ সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ফোরাম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্পে নিয়োগপ্রাপ্তদের 1997 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রকল্প শেষে সরাসরি রাজস্ব খাতে স্থানান্তর করা হতো। কিন্তু বিগত সরকার মহামান্য সুপ্রিম কোর্টে একটি কালো আইন পাশ করায়। এরপর থেকেই প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এতে করে এই খাতে এক বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের। তাই দ্রুত আউটসোর্সিং এবং এর মাধ্যমে নিয়োগ বিধিমালা 2018 পরিবর্তন করার দাবি জানায় প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ফোরাম। সেই সাথে ঠিকাদারি প্রথা বিলুপ্তির দাবিও জানানো হয়। এ লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান তারা। মাস্টাররোল এবং দৈনিক হাজিরা ভিত্তিক নিয়োগপ্রাপ্তদের চাকরি স্থায়ী করারও দাবি জানানো হয়। আগামী 24 নভেম্বরের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে কঠোর পদক্ষেপের ঘোষণাও দেওয়া হয়। এই নতুন স্বাধীন বৈষম্য বিরোধী বাংলাদেশে সকল জনবলের পক্ষ থেকে, আমাদের প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ফোরামের পক্ষ থেকে সর্বশেষ দাবি, সকলের চাকরি রাজস্বকরণ বা স্থায়ীকরণ করতে হবে। নেত্রকোনার পূর্বধলায় সেবা 92 ফাউন্ডেশন সংগঠনের উদ্যোগে 2000 মানুষকে দিনব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সকালে এএসসি 92 ব্যাচের শিক্ষার্থীদের এই সংগঠনটির উদ্যোগে হিরণপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় এই কার্যক্রম। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেবা ফাউন্ডেশনের সভাপতি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে হতদরিদ্রদের চিকিৎসা সেবায় এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান অতিথিরা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার ফুলপুকুরিয়া হাইস্কুল মাঠে দোয়া ও গণভোজের আয়োজন করে গুমানীগঞ্জ ইউনিয়নের 1 ও 2 নং ওয়ার্ড বিএনপি। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজি। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও মানুষের জন্য দোয়া করা হয় ঢল নামে সর্বস্তরের মানুষের। পরে সারিবদ্ধভাবে আগতদের মাঝে খাবার পরিবেশন করা হয়। মুন্সিগঞ্জে শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে বিএনপি। দুপুরে শহরের জমজম টাওয়ার এলাকা থেকে শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক হয়ে ডাক বাংলো এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বক্তব্য রাখেন। বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্টফোন টাইটানিয়াম সিলভার রঙে ভিভো VV40 লাইট। ভিভোর এই নতুন স্মার্টফোনের প্রিমিয়াম ডিজাইন, দ্রুত চার্জিং প্রযুক্তি এবং অত্যাধুনিক AI সমৃদ্ধ ফটোগ্রাফি ফিচার রয়েছে। স্মার্টফোনটিতে পাওয়া যাবে স্লিম ডিজাইন, মেটালিক হাই গ্লস ফ্রেম ও প্রিমিয়াম রঙের কম্বিনেশন। পাশাপাশি ফোনটিতে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, 80 ওয়াট ফ্ল্যাশ চার্জ এবং 4 বছরের ব্যাটারি হেলথ সুবিধা। V40 লাইটের 8/128 জিবির দাম 28,999 টাকা এবং 8/256 জিবির দাম 31,999 টাকা। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের 10তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলন মেলা ও সম্মাননা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয় কলেজ মাঠে দিনব্যাপী মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাটখিল সোনাইমুড়িতে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান, শিক্ষাবৃত্তি এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান করা হয়।